বাদ বাকি যে অংশটুকু আছে সেটুকু আমরা শেষ করতে চাই ইনশাল্লাহ। তো আমরা বলেছিলাম যে তোমাদের যে লেকচারটা দিয়েছি আমি, সেই লেকচারে যদি কারো কোথাও অসুবিধা থেকে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তো নিশ্চয়ই তোমরা লেকচারটা দেখেছো, দেখে তারপরে হচ্ছে তোমাদের প্রবলেম গুলো আইডেন্টিফাই করেছো। তো শুরুতে একটু আহ, দেখি যে কার কোথায় প্রবলেম আছে বা কোথায় বুঝতে অসুবিধা আছে, সেইগুলো আলোচনা করে নিয়ে তারপরে হচ্ছে আমরা বাদ বাকি আলোচনা করতে চাই। বলো দেখি, কারো স্পেসিফিক কোনো প্রবলেম থাকলে সেটা আলোচনা করতে চাই আগে, সেটা আগে বলো। শুনতে পাচ্ছ আমাকে? কারো কোনো অসুবিধা নাই? মানে আমরা যে আহ, 3টা চ্যাপ্টার আলোচনা করেছি গত ক্লাসে, সেখানে কারো কোনো বুঝতে আহ, কোনো সমস্যা নাই? স্যার আমাদের হচ্ছে যে মেজার্স অফ ডিসপারশন ছিল, সেখানে যদি স্যার একটু কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এই টপিকটা নিয়ে যদি একটু আলোচনা করতেন। হ্যাঁ, এটাতে আসবো আমরা। সেটা আছে আমাদের আজকে আলোচ্য সূচিতে, সেটা নিয়ে আলোচনা করবো আমরা। ওকে, একজনকে পেলাম যে সিভি মানে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন নিয়ে বুঝতে অসুবিধা হচ্ছে বা আর একটু ভালোভাবে বোঝার জন্য বলেছে। বাকিরা, বাকিদের কি অবস্থা? প্রবলেম গুলো বলো, প্রবলেম গুলো বললে আমার ওইখানটাতে ফোকাস করতে সুবিধা হবে। যেমন গত ক্লাসে বলেছিলে যে স্যার গ্রাফ গুলোতে একটু প্রবলেম আছে, আমরা গ্রাফ গুলো আলোচনা করেছিলাম। গ্রাফ গুলো আহ, উম, এবং আলোচনা করার ফলে সেটার ভুল সমস্যাগুলো ধরা পড়েছে এবং যার যার অসুবিধা ছিল সেগুলো কিন্তু সেরে গিয়েছে। আশা করি এখন আর অসুবিধা হবে না গ্রাফ বুঝতে বা করতে। এখন এরকম আহ, তোমার স্পেসিফিক কোনো টপিকস থাকলে সেটা বললে ভালো হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কোরিলেশন এন্ড রিগ্রেশন চ্যাপ্টারের স্পেয়ারম্যানস র্যাঙ্ক, ওটার দুইটা এক্সাম্পল করিয়েছিলেন। ওই ম্যাথটা যদি আবার একটু বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, স্পেয়ারম্যান র্যাঙ্ক, হ্যাঁ র্যাঙ্ক কোরিলেশন, ঠিক আছে। ওকে, দুইটা প্রবলেম পাওয়া গেল। একটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, যেটা হচ্ছে 4th চ্যাপ্টারে, ডিসপারশন চ্যাপ্টারে। আর একটা হচ্ছে 6th চ্যাপ্টার, কোরিলেশন রিগ্রেশন চ্যাপ্টারে, যেখানে র্যাঙ্ক কোরিলেশন ছিল, স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন, সেটা বুঝতে অসুবিধা। আচ্ছা, আর যদি কারো কোনো অসুবিধা না থাকে তাহলে আমি একটু সিরিয়ালে যেতে চাই। উম, একদম সিরিয়ালি বলতে আমরা 3rd চ্যাপ্টারটা কমপ্লিট করেছিলাম গত ক্লাসে। 4th চ্যাপ্টার থেকে শুরু করতে চাই। 4th চ্যাপ্টারে তোমার সিভি বা কোএফিসিয়েন্ট ভ্যারিয়েশনটা আলোচনায় চলে আসবে। ওকে, তো আমি 4th চ্যাপ্টারের যে ইয়াটা ছিল একটু স্ক্রিন শেয়ার দেই। স্যার, হ্যাঁ বলো। স্যার জিওমেট্রিক মিনটা যদি আরেকবার পড়ানো মানে বুঝাই দিতেন। জিওমেট্রিক মিন? জি স্যার। স্যার জিওমেট্রিক মিন আমরা আলোচনা করতে চাই, সেটা করব। জিওমেট্রিক মিনটাই আগে একটু আলোচনা করে নিই, যেহেতু পিছনে আছে এটা। জিওমেট্রিক মিন আছে কোন চ্যাপ্টারে আমাদের? 3rd চ্যাপ্টারে। জিওমেট্রিক মিনের আসলে কোন জিনিসটা বুঝতে অসুবিধা একটু বলো তো। আমরা তো এটা আলোচনা করেছি, তারপরেও তোমার কোথায় বুঝতে অসুবিধা হয়েছে বা আহ, কোন জায়গাটাতে খটকা লেগেছে বলতে পারবে? স্যার সূত্রের জায়গাটাতে একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা, আমি যে স্ক্রিন শেয়ারটা দিয়েছি সেটা কি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখো জিওমেট্রিক মিনের ফর্মুলাটা এখানে আছে। আমি আবার রিপিট করছি এই জিনিসটা, যেহেতু একজন বলেছে জিওমেট্রিক মিন অসুবিধা। আহ দেখো, জিওমেট্রিক মিনের বিষয়টা হচ্ছে এখানে নন জিরো পজিটিভ অবজারভেশন হইতে হবে। আর শুরুতে একটু ডেফিনেশনটাই ফোকাস করি। নন জিরো কেন? কারণ জিরো হলে অসুবিধা কি? জিরো হলে অসুবিধা হচ্ছে ফর্মুলাটা দেখো, যে জিরোর সাথে তুমি যাই মাল্টিপ্লাই করো না কেন সেটা জিরো হয়ে যাবে। ফর্মুলায় দেয়া আছে যে প্রত্যেকটা অবজারভেশন মাল্টিপ্লাই করে দেন হচ্ছে সেটাকে যে কটা তুমি সংখ্যা মাল্টিপ্লাই করো করো তততম রুট নিতে হবে, তত ইনভার্স নিতে হবে, রুট ইনভার্স।
এটাকে nth রুট বলা যায়। n সংখ্যক যদি সংখ্যা থাকে তুমি মাল্টিপ্লাই করো, সেটা nth রুট নিতে হবে। এখন এই সংখ্যার মধ্যে যদি একটা তোমার 0 থাকে, তাহলে তুমি তার সাথে যাই মাল্টিপ্লাই করো না কেন 0 হয়ে যাবে। তো 0 থাকা চলবে না। আবার নেগেটিভ ভ্যালু থাকলে অসুবিধা আছে, কারণ আমরা যদি √-1 করতে যাই তখন কিন্তু সেটা বাস্তব সংখ্যা থাকে না, ইমাজিনারি সংখ্যা হয়ে যায়, ইমাজিনারি নাম্বার হয়ে যায়। তো এই জন্য আমরা নেগেটিভ ভ্যালুকে অ্যাভয়েড করতে চাই বা করব। ওকে, তাহলে এই দুটা পয়েন্ট মনে রাখতে হবে। এবং এরপরে দেখো ফর্মুলাটা কি আছে। ফর আনগ্রুপ ডেটা জি ইকুয়ালস টু হচ্ছে x1 x2 x3 আপ টু xn, এর উপরে পাওয়ার হচ্ছে 1/n, মানে nth রুট। এইটাকে সিম্পলিফাই করার জন্য আমরা উভয় পাশে লগ নিয়েছি। এইটা এই ওয়ার্কআপটা এখানে করা নাই, তোমাদেরকে আমি কি করে দিয়েছিলাম আমার মনে পড়ে না। তারপর আমি একটু দেখি আমার এখানে আছে কিনা। বোধহয় সিম্পলিফিকেশন আছে, সময় নিচ্ছে আসতে, আমরা দেখতে পারবো অবশ্যই। দেখো, দেখা যাচ্ছে এই জিনিসটা, স্ক্রিনটা। জি স্যার, দেখা যাচ্ছে। দেখো এখান থেকে সিম্পলিফিকেশনটা কিভাবে করেছি দেখো। এটা অবশ্য গ্রুপ ডেটার জন্য। জি ইকুয়ালস টু হচ্ছে x1 পাওয়ার x1 ইন্টু x2 পাওয়ার f2 ইন্টু আপ টু xn পাওয়ার fn, এর উপরে হোল পাওয়ার হচ্ছে 1/n। এটাকে আমরা উভয় পাশে লগ নিয়েছি। লগ নেওয়ার ফলে যেটা হচ্ছে বাঁ পাশে হয়েছে লগ জি, ইকুয়ালস টু ডান পাশে হয়েছে লগ নেওয়ার কারণে পাওয়ারটা সামনে চলে আসছে 1/n লগ x1 f1 x2 f2 আপ টু xn fn পাওয়ার fn। তো এরপরে হচ্ছে লগের অপারেশন করা হয়েছে এখানে। আমরা জানি যে পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসবে। তো ব্র্যাকেটে গিয়ে আমরা পাওয়ারটাকে সামনে এনে f1 log x1 লিখেছি। এরপর আমরা আবার জানি যে log ab ইকুয়ালস হচ্ছে log a প্লাস log b। যেহেতু মাল্টিপ্লাই হিসেবে আছে রাশিগুলো, এগুলোকে আমরা প্লাস দিয়ে লিখেছি f2 log x2 প্লাস আপ টু fn log xn। ওকে, লেখার পরে যেটা করা হয়েছে সিম্পলিফাই, যে প্লাস প্লাস দিয়ে না লিখে এটাকে সিম্বলিক্যালি সামেশন দিয়ে লেখা হয়েছে, সামেশন i ভ্যারিয়াস টু 1 to n fi log xi। ওকে ওকে, লেখার পরে এরপরে ফাইনালি যেটা করা হয়েছে, লগটাকে বাম পাশে জি মিনস হচ্ছে জিওমেট্রিক মিন, এখানে জিটাকে লগ ফ্রি করা হয়েছে। কিভাবে? উভয় পাশে অ্যান্টি লগ নেওয়া হয়েছিল, অ্যান্টি লগ নিলে অ্যান্টি লগ কাটা যায়, কাটা গিয়ে তোমার অ্যান্টি লগ থাকে ডান পাশে, এবং ডান পাশে যে অংশটুকু ছিল সেটুকু আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি অ্যান্টিলগের মধ্যে। এইটা হচ্ছে সিম্পলিফিকেশন। এভাবেই আমরা মূল যে ফর্মুলা আছে সেই ফর্মুলা থেকে সিম্পলিফাই করে সিম্পলিফাইড ফর্মটাকে পেয়ে থাকি। এখন এইটা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের কাজটাকে সহজ করা। মূল ফর্মুলাটা থেকে এটা আসছে, মূল ফর্মুলাটা ব্যবহার করা একটু ডিফিকাল্ট, কাম্বারসাম। তো এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা সিম্পলিফাই করে এটাকে লিখেছি, এবং এই ফর্মটাকে আমরা যখন ম্যাথ করবো তখন অ্যাপ্লাই করব। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা যাই আমাদের মূল আলোচনা। এখানে গ্রুপ ডেটার জন্য যে ফর্মুলাটা আমরা অলরেডি মেনশন করেছি, জি ইকুয়ালস টু হচ্ছে আমাদের x1 পাওয়ার f1 x2 পাওয়ার f2 আপ টু fn xn পাওয়ার fn, হোল পাওয়ার হচ্ছে 1/N। ক্যাপিটাল এনটা হচ্ছে এখানে গ্রুপ ডেটা যেহেতু সামেশন অফ fi xi। এটাকে সিম্পলিফাই করে আমরা একটু আগে দেখলাম যে কিভাবে সিম্পলিফাই করা হয়েছে উভয় পাশে লগ নিয়ে, সেটাকে একটা দেখছি। আচ্ছা, এই ছিল জিওমেট্রিক মিনের ফর্মুলা, প্লাস হচ্ছে কিভাবে ক্যালকুলেট করতে হয়, সিম্পলিফাই করতে হয়, এবং ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা। আশা করি এটা নিয়ে তোমাদের কনফিউশন দূর হয়েছে। দেখো অ্যাপ্লিকেশনসটা কিভাবে করব। আমাদের যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে সেখানে ক্লাস থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে, মিড ভ্যালুটা বের করে নিতে হবে গ্রুপ ডেটার ক্ষেত্রে, এবং fi log xi একটা কলাম করতে হবে। সেখান থেকে আমি মান বের করে অ্যান্টি লগের মাধ্যমে আমি জিওমেট্রিক মিনটাকে বের করতে পারবো। ঠিক আছে, এই ছিল আমাদের জিওমেট্রিক মিন। এরপরে আমরা চলে যেতে চাই আমাদের মূল আলোচনায়, ডিসপারশন, যেটা দিয়ে আজকে ক্লাসের আলোচনা শুরু করব বা করতে চাই। দেখো ডিসপারশনের
মূল বিষয়টা হচ্ছে ডিসপারশনের মূল বিষয়টা হচ্ছে যে সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে আমরা সেন্ট্রাল ভ্যালুকে বের করতে পারি। একটা ডিস্ট্রিবিউশনের সেন্ট্রাল পয়েন্ট লোকেট করা সম্ভব হয় বা লোকেট করতে পারে, কিন্তু একটা ডিস্ট্রিবিউশনের মধ্যে ডাটাগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা কিন্তু আমরা পাই না বা বের করতে পারি না। যেহেতু ছড়িয়ে ছিটিয়ে থাকা ডাটাগুলোর অবস্থান আমরা জানতে পারি না বা কতটুকু ছড়িয়ে আছে সেটা জানতে পারি না, সেটা জানার জন্য আমাদের ডিসপারশনের মেজার বের করতে হয়। তো এই জন্য আমরা একটা উদাহরণ দিয়েছিলাম শুরুতে, যেমন দুজন ছাত্র, একজন এ একজন বি, যাদের 4টা সাবজেক্টের নাম্বার এখানে দেয়া আছে, 4টা সাবজেক্ট নাম্বার দেয়া আছে, তাদের অ্যাভারেজ করলে দেখা যায় যে এই দুজনের অ্যাভারেজ নাম্বার সেম, দুজনের অ্যাভারেজ হচ্ছে বা অ্যারিথমেটিক মিন হচ্ছে 15। কিন্তু ডিসপারশন যদি বের করি, ডিসপারশনের মেজার যদি এখানে অ্যাপ্লাই করা হয়, তাহলে দেখা যায় দুজন স্টুডেন্টের মধ্যে ডিসপারশনের পার্থক্য অনেক। ঠিক আছে, তো সেই দিক থেকে আমরা যদি বিবেচনা করি যে স্টুডেন্ট এ হচ্ছে মোর কনসিস্টেন্ট কারণ তার ডিসপারশন কম, আর স্টুডেন্ট বি হচ্ছে less consistent because of his dispersion is wider than student A. ওকে, তো আমরা ডিসপারশনের মেজারকে মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাবসলিউট মেজার আর একটা হচ্ছে রিলেটিভ মেজার। অ্যাবসলিউট মেজার গুলো কি কি ছিল? রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর রিলেটিভ মেজার হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। এগুলো ছিল রিলেটিভ মেজারের রিলেটিভ মেজার মেইনলি। আচ্ছা, এখান থেকে আমরা রেঞ্জ কি বের করেছি। রেঞ্জ কিভাবে বের করতে হয় আমরা জানি যে একটা ডিস্ট্রিবিউশনের হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, এবং গ্রুপ ডেটার ক্ষেত্রে কিভাবে বের করতে হয় আপার সবচেয়ে বড় ক্লাসের আপার লিমিট মাইনাস ছোট ক্লাসের লোয়ার লিমিট, এক্সএইচ মাইনাস এক্সএল, সেটা করলাম। এরপরে আসা যাক কোয়ার্টাইল ডেভিয়েশনে। কোয়ার্টাইল ডেভিয়েশন কিভাবে করা যায়? কোয়ার্টাইল ডেভিয়েশন হচ্ছে যে আপার কোয়ার্টাইল মাইনাস লোয়ার কোয়ার্টাইল বাই 2, এইভাবে বের করতে হয়। আপার কোয়ার্টাইল কোনটা? আপার কোয়ার্টাইল হচ্ছে থার্ড কোয়ার্টাইল আর লোয়ার কোয়ার্টাইল হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল। এই দুইটা কোয়ার্টাইলের ডিফারেন্সকে 2 দ্বারা ভাগ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। একইভাবে আমরা মিন ডেভিয়েশন বের করতে পারি। মিন ডেভিয়েশনের ফর্মুলা এখানে দেয়া আছে, দেখো। মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান, মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড। তার মানে তিনটা অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড, তিনটা মেজারের সাপেক্ষে আমরা বের করতে পারি এখান থেকে। তো বের করতে গেলে যেটা করতে হবে, জাস্ট একটা জায়গায় চেঞ্জ করতে হয়, সেটা হচ্ছে সামেশন xi মাইনাস x বার। x বারের জায়গায় আমি যদি মিডিয়ান বসে তাহলে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান পাই, যদি মোড বসে তাহলে মিন ডেভিয়েশন অ্যাবাউট মোড পাই। ঠিক আছে, এইভাবে করে আমি মিন ডেভিয়েশনটা ক্যালকুলেট করতে পারি বাই দিস ফর্মুলা। একইভাবে আমার গ্রুপ ডাটার ক্ষেত্রে যেটা হয় যে আমরা জানি যে তোমার ফ্রিকোয়েন্সি থাকে, তো সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা এখানে অ্যাপ্লাই করি বা ফ্রিকোয়েন্সিটা এখানে আমাদের আমলে আসে। তো আসলে সেখানে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়, যে সামেশন fi মোড অফ xi মাইনাস x বার হোল ডিভাইডেড বাই ক্যাপিটাল N, যেহেতু এটা গ্রুপ ডেটা। ঠিক আছে, এই গেল। এরপরে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যেটা হয়, সেটা হচ্ছে আমাদের ফর্মুলা আছে, সিগমা ইকুয়াল টু হচ্ছে রুট ওভার সামেশন xi মাইনাস x বারের হোল স্কয়ার ডিভাইডেড বাই n। এখন এটাকে আমরা তোমার সিম্পলিফাই করতে পারি বাই সিম্পলিফিকেশন। হচ্ছে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে সিগমা ইকুয়াল টু হচ্ছে রুট ওভার xi স্কয়ার ডিভাইডেড বাই n সামেশন xi বাই n এর হোল স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার দুইটা স্টেপ করলে আমরা পারি। এটা হচ্ছে মূল ফর্মুলার
ফর্মুলা হচ্ছে সিগমা ইকুয়াল টু √ওভার সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার বাই n। এটাকে 2 থেকে 3টা স্টেপ করলে আমরা সিম্পলিফাইড ফর্মে আসতে পারি। এখন এই সিম্পলিফাইড ফর্মটাকে ব্যবহার করা সহজ, আমরা কিন্তু এটা করে থাকি, এটা ব্যবহার করে থাকি। মূল ফর্মুলাটা ব্যবহার আমরা সিম্পলিফাইড ফর্মে তোমার ফর্মুলাটাকে নিয়ে আসি এবং এইটাকে আমরা ব্যবহার করে থাকি যখন ম্যাথ করি তখন। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা গুরুত্ব অনেক বেশি, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে ব্যবহার করি আমরা পরবর্তীতে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন আমরা যে 4টা মেজার এখানে বললাম, বিষয়টা হচ্ছে যে এখানে তোমার ইউনিটটা আমরা পাবো যে আসলে কিসে আছে। ইউনিট বলতে যেমন তোমার ধরো এখানে হাইটের হতে পারে ইঞ্চি, মিটার, ওয়েটার হতে পারে কেজি, পাউন্ড, এরপরে সময় থাকবে আর কি। যেটা বলেছি রিলেটিভ মেজার আছে, এই মেজার হচ্ছে কোএফিসিয়েন্ট। রিলেটিভ মেজার হচ্ছে তোমার ইউনিট থাকবে না, সেখানে পার্সেন্টেজ থাকবে। তো রিলেটিভ মেজারের সুবিধাটা কি? রিলেটিভ মেজার সুবিধা হচ্ছে আমার যদি ইউনিট আলাদা হয়, দুইটা গ্রুপ ধরো, দুইটা গ্রুপের মধ্যে যদি আমি কম্পেয়ার করতে চাই যে কোন গ্রুপের ডিসপারশন বেশি বা কম, তখন গ্রুপের ইউনিট আলাদা মেজারমেন্ট আছে তোমার, আর একটা কোনো ভাই প্রেজেন্ট করা যায়। আমি যদি বলি যে ধরো 5 ইঞ্চি বেশি নাকি আমাদের যদি দুইটা গ্রুপের মধ্যে ডিফারেন্ট ইউনিট হয়, ইউনিট যদি আলাদা হয়, তখন কোএফিসিয়েন্ট অফ ডিসপারশনের মেজারটাকে ব্যবহার করে থাকি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিবি। সিবিটা কিভাবে বের করতে হয় সেটা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন ইকুয়ালস টু হচ্ছে সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা অনেক সময় এস দ্বারা প্রকাশ করে থাকি। আর এক্স বার হচ্ছে এক্স এর মিন, এম বাই এক্স বার ইনটু 100। এটা হচ্ছে মেইনলি সিভি। এটা বললে যে
আলোচনা করলে ভালো হয়। তো সিভি আমরা মূলত আলোচনা করছি এবং এটা এখানে আমি যেটা দেখলাম যে এই থাকবে না, একক ফ্রি একটা মেজারমেন্ট। এখানে পার্সেন্টেজে আসবে তোমার ভ্যালু, আসলে সেক্ষেত্রে কি আপনার কথা আমি কিন্তু তোমার কম্পেয়ার করতে সুবিধা হবে, তোমার কম্পারিজন করতে। কথা কেটে আসতেছে? জি স্যার, অনেক বেশি বাফার হচ্ছে, মানে ক্লিয়ারলি কিছু মানে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটা বোধহয় নেটওয়ার্কের কারণে হচ্ছে। তো যেটা বলছিলাম, তোমার ডিফারেন্ট ইউনিট হলে আমরা তখন সিবি ব্যবহার করি, আমরা কোএফিশিয়েন্ট ভ্যারিয়েশনটাকে অ্যাপ্লাই করি এখানে। ওকে, এখন যার কোএফিশিয়েন্ট ভ্যারিয়েশনের প্রবলেম ছিল সে কি বুঝতে পেরেছো আমার এই আলোচনাটা, যে আসলে সিবিটা কিভাবে বের করতে হয়? জি স্যার, বুঝতে পেরেছি ফর্মুলাটা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলে ভালো। তাহলে আর কোনো অসুবিধা নাই আশা করি। তাহলে আমরা কিছু প্রবলেম গুলো তোমাদের কাছে একেবারে করে দেয়া আছে, ওয়ার্কআউট করে দেয়া আছে। নতুন করে আর দেখানোর কিছু নাই আমি মনে করি। তারপরও আমি এখানে একটু দেখাই যে এই প্রবলেম গুলো আমরা মেনলি আলোচনা করেছিলাম। এখানে যদি বলি যে চ্যাপ্টার 4-এ আমরা কিভাবে দেখাই। দেখা যায়, দেখা যায়। হ্যালো, জি স্যার, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে 4.1 যে ইমেজটা। এটা হচ্ছে আমরা কিন্তু কোএফিশিয়েন্ট গুলো কিভাবে বের করতে হয় সেটার একটা ফর্মুলা আমরা এখানে বলে দিয়েছিলাম। যে সিআর মানে হচ্ছে কোএফিশিয়েন্ট অফ রেঞ্জ, এরপরে হচ্ছে সিএমডি, হচ্ছে কোএফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। তারপরে হচ্ছে সিকিউরিটি হচ্ছে কোএফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। ঠিক আছে, এরপরে সিভিটা আছে। সিভি ফর্মুলা তো আমরা অলরেডি আলোচনা করেছি, এটা নতুন করে আমাদেরকে এখানে না দেখালেও অসুবিধা নাই, আমরা বলেছিলাম। আমরা তাহলে পরের চ্যাপ্টারে যেতে চাই। চ্যাপ্টার দেখা যাচ্ছে। এখানে দেখো তিনটা টপিকস, তো তিনটা টপিকস এর মধ্যে মূলত দুইটা টপিকস আমরা আলোচনা করব, আর একটা টপিকস আমাদের সরি ফর এটা, এখন আসলে আমাদের নেটওয়ার্কের কারণে বারবার লাইন থেকে অফ হয়ে যাচ্ছে। আমরা এখানে
দুইটা টপিক মেইনলি আলোচনা করবো, একটা হচ্ছে স্কিউনেস আর একটা হচ্ছে কার্টোসিস। স্কিউনেস এর যে প্রকারভেদ সেটা ছিল দুই রকমের, একটা হচ্ছে পজিটিভ স্কিউনেস আর একটা হচ্ছে নেগেটিভ স্কিউনেস। পজিটিভ স্কিউনেস কখন হবে কিভাবে হবে সেটা আমরা এই যে চিত্রে দেখতে পাচ্ছি। যদি এক্স বার মানে মিন যদি বড় হয় তখন হচ্ছে পজিটিভ স্কিউনেস হয়, এবং সেক্ষেত্রে চিত্রটা হচ্ছে বাঁ দিকে একটু থাকে। আর যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে এক্স বারটা ছোট থাকে কম্পেয়ার টু মোড, তো সেক্ষেত্রে চিত্রটা ডান দিকে একটু উঁচু থাকে, ঠিকটা ডান দিকে থাকে। তো কার্ল পিয়ারসনের কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস মেজার করার যে ফর্মুলা সেটা হচ্ছে এখানে দেয়া আছে। মিন মাইনাস হচ্ছে মোড ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিন থেকে মোড বিয়োগ করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা ডিভিশন করতে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা একটা সংখ্যা পাবো, এবং এই সংখ্যাটা পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, ইভেন জিরো আসতে পারে। যদি জিরো চলে আসে তাহলে আমরা বুঝে নিব যে কোনো স্কিউনেস নাই, স্কিউনেস জিরো। তার মানে আমাদের যে ডিস্ট্রিবিউশনটা আছে সিমেট্রিক। নেগেটিভ আছে, নেগেটিভ হলে দিনের চেয়ে মোট বেশি হয়, আর উল্টাটা যদি হয় পজিটিভ যদি হয় তাহলে বুঝতে হবে যে আমাদের স্কিউনেস হচ্ছে পজিটিভ। একইভাবে কার্টোসিসটা আমরা আলোচনা করতে চাই। কার্টোসিসে যেটা হয় তোমার তিনটা প্রকারভেদ আছে, তিন রকমের হয়, এক্সোকার্টিক, এক্সোকার্টিক, প্লেটিকার্টিক। এখন দেখা যায় যে বিটা এর মান তিনের চেয়ে বড়। এখন বিটাটা কি, বিটাটা বের করার জন্য আমরা এখানে মোমেন্টস ব্যবহার করে থাকি। মোমেন্টস ব্যবহার করে থাকি কিরকম, যে মিউ ফোর বাই মিউ টু স্কোয়ার, মিউ ফোর বাই মিউ টু স্কোয়ার। এই ফর্মুলা দিয়ে আমরা বিটা টু এর মান বের করি। বিটা টু এর মান যদি তিনের বেশি হয় তখন লেপ্টোকার্টিক হয়, যদি এক্স্যাক্টলি তিন হয় তখন হয় মেসোকার্টিক, আর যদি তিনের কম হয় তখন হয় প্রেটিকার্টিক। ঠিক আছে, তো এইটা হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে ডিসপারশনারি এক্সটেনশন বলা যায়, যে একটা ডিস্ট্রিবিউশনের মধ্যে ডাটাটা আসলে ডিসপার্স থাকে, কি অবস্থায় থাকে, সেটার স্কিউনেসটা কিরকম হয়, পজিটিভ হয় না নেগেটিভ হয়, বা ডাটাটা কোন দিকে বেশি থাকে সেটা আমরা জানতে পারি স্কিউনেসের মাধ্যমে। আর ডাটার ঘনত্ব সেন্টারের কাছাকাছি বেশি থাকে নাকি সেন্টার থেকে বেশি দূরত্বে আছে সেটা জানার জন্য আমরা কার্টোসিসটাকে অ্যাপ্লাই করি বা কার্টোসিসের মাধ্যমে সেটা জানতে পারি। ঠিক আছে, তো
তো এবং এটার জন্য আমাদেরকে মোমেন্টস মোমেন্টসটাকে কাজে লাগাইতে হয় বা মোমেন্টস অ্যাপ্লাই করতে হয়। মোমেন্টস এর সংজ্ঞা বা কিভাবে বের করতে হয় সেটা নতুন করে আলোচনা করলাম না, কারণ এটা তোমাদের অলরেডি আলোচনা করেছি এবং ফর্মুলা গুলো দেয়া আছে। তোমাদের যদি কোনো স্পেসিফিক প্রবলেম থেকে থাকে সেটা আমাদেরকে বলবা, আদারওয়াইজ এটা তোমরা প্র্যাকটিস করে দেন হচ্ছে কিভাবে করতে হয়, কিভাবে বের করতে হয় স্কোনিস এবং কার্টোসিস সেটা করে দেখবা। এখানে আমাদের যেটা উদাহরণ দেয়া আছে এখানে, তো সেই যেটা প্র্যাকটিস করবে। আমরা আহ, আমরা তাহলে পরবর্তী চ্যাপ্টারে যেতে চাই, 6th চ্যাপ্টার, যেটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারও বটে, কোরিলেশন এন্ড রিগ্রেশন। দেখি সেখানে কি আছে। ওখানে একজনের প্রবলেম ছিল যে র্যাঙ্ক কোরিলেশন, আমরা সেটা আলোচনা করব। কোরিলেশন এন্ড রিগ্রেশন চ্যাপ্টারের টাইটেল হচ্ছে এটা। মেইনলি সিম্পল কোরিলেশনের আলোচনাটা আমরা করব এবং মাল্টিপল কোরিলেশন এবং মাল্টিপল রিগ্রেশনের কথা বলা আছে, কিন্তু আমাদের মাল্টিপল কোরিলেশন এবং মাল্টিপল রিগ্রেশন আলোচনা করার সুযোগ খুব কম, যেহেতু সময় স্বল্পতা আছে এবং অন্যান্য টপিকস গুলো অনেক বেশি আলোচনা করার জন্য এখানে অতটা আলোচনা করার সুযোগ নাই। আমরা সিম্পল কোরিলেশনটা মেইনলি আলোচনা করব। সিম্পল কোরিলেশন 5টা ভাগে ভাগ করতে পারি আমরা। এখানে বলা আছে ভাগগুলো: পার্শিয়াল পজিটিভ কোরিলেশন, সরি, প্রথমে পারফেক্ট পজিটিভ কোরিলেশন, তারপর পার্শিয়াল পজিটিভ কোরিলেশন, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, পার্শিয়াল নেগেটিভ কোরিলেশন, এরপর হচ্ছে জিরো কোরিলেশন। জিরো কোরিলেশন, তো আমরা এখানে একটা ছবি দেখাতে পারি কিনা। আমাদের আলোচনায় এই জিনিসটা ছিল, এখানে কোরিলেশন যে চিত্রটা, পয়েন্ট 1 আসছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ছবিটা? দেখো এখানে যে 5টা প্রকারের কথা বললাম, প্রথমে হচ্ছে নাম্বার 1 চিত্রটা হচ্ছে পারফেক্ট পজিটিভ, নাম্বার 2টা হচ্ছে পার্শিয়াল পজিটিভ, নাম্বার 3 হচ্ছে পারফেক্ট নেগেটিভ, নাম্বার 4 হচ্ছে পার্শিয়াল নেগেটিভ, আর 5 নাম্বারে যে চিত্র 3টা দেখতে পাচ্ছ, এই 3টা চিত্রই হচ্ছে জিরো কোরিলেশনের চিত্র বা জিরো কোরিলেশন উদাহরণ। এখানে লক্ষ্য করলে দেখবা যে আর এর মান হচ্ছে যখন এক্স্যাক্টলি 1 হয় তখন কিন্তু পারফেক্ট পজিটিভ কোরিলেশন হয়, এবং উল্টাটা হয় যখন আর এর মান নেগেটিভ 1 হয় তখন পারফেক্ট নেগেটিভ হয়। ঠিক আছে? আর আর এর মান যদি 0 হয় তখন জিরো কোরিলেশন। এটার উদাহরণ সহ আমাদের লেকচারে আছে কোনটার ক্ষেত্রে কি ধরনের আহ, চিত্র তৈরি হয় বা চিত্র আঁকা লাগে সেটা আমরা জানি, এবং যদি এরকম ডিসকাশন থেকে থাকে বা আলোচনা করতে হয় তখন চিত্র এঁকে করাটা বেটার। এখানে বলে রাখি যে চিত্রটা তুমি গ্রাফে না আঁকতেও চলবে। গ্রাফ ছাড়া তুমি যদি এখানে তুমি আমি যেভাবে এঁকেছি কলম দিয়ে বা পেন্সিল দিয়ে যদি আঁকো তাহলে চলবে, এখানে গ্রাফ দিয়ে আঁকাটা ম্যান্ডেটরি না। ঠিক আছে? এবং কোএফিসিয়েন্টের মানগুলো পাশাপাশি লিখে দিলে তোমার প্রেজেন্টেশনটা সুন্দর হবে। আশা করি কোরিলেশনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি তাহলে নেক্সট ফার্দার যে আলোচনা আছে সেখানে যেতে চাই। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন মানে হচ্ছে কোরিলেশন যেভাবে ক্যালকুলেট করতে হয় সেই জিনিসটা। দেখো এখানে আর এক্স ওয়াই ইকুয়ালস টু সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার বেসিক ফর্মুলা। আমরা এর আগেও দেখেছি যে ডিসপারশনে যেটা করা হয়েছে, যে মূল ফর্মুলা থেকে আমরা তার একটা সিম্পলিফাইড ফর্ম বের করেছি। সিম্পলিফাইড ফর্মটা বের করার উদ্দেশ্য একটাই, যে আমাদের যখন ম্যাথ করতে হবে বা প্রবলেম করতে হবে
প্রবলেম সলভ করতে হবে, তখন সিম্পলিফাইড ফর্মটা ব্যবহার করাটা সহজ, অধিকতর সহজ। ঠিক আছে, আমরা সহজে এটা টেবিল করতে পারি এবং এখান থেকে মান বের করে ফর্মুলা বসিয়ে আমরা প্রবলেম সলভ করতে পারি। এইটা হচ্ছে কার্ল পিয়ারসনের ফর্মুলা, এবং এটার মাধ্যমে আমরা আর এর মানটি নির্ণয় করতে পারি। একটু আগে যে দেখলাম যে আর এর মান -1 আসছে, 1 আসছে, এবং -1 থেকে 1 এর মধ্যে যে কোনো মানই আসতে পারে। কোরিলেশনের মান কখনো এই রেঞ্জের বাইরে যাবে না, কারণ হচ্ছে কোরিলেশনের রেঞ্জই হচ্ছে এটা, -1 থেকে 1। ঠিক আছে, এরপরে আমরা বলেছিলাম যে স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন, এই জিনিসটা হচ্ছে একটু আলোচনা করতে হবে ভালোভাবে, কারণ কোনো একজন বলেছে স্যার র্যাঙ্ক কোরিলেশনটা ভালো বুঝি নাই। তো দেখো, ফর্মুলাটা একটু ডিফারেন্ট। এখানে রো ব্যবহার করা হয়েছে, রো ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস 6 ইন্টু সামেশন ডিআই স্কোয়ার ডিভাইডেড বাই এন কিউব মাইনাস এন। এটাকে যদি একটু সহজ করে লিখতে চাই তাহলে এভাবে লেখা যায় 1 মাইনাস 6 ইন্টু সামেশন ডিআই স্কোয়ার ডিভাইডেড বাই এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1। এখন এইখানে ডি স্কোয়ারটা হচ্ছে কি, ডি স্কোয়ার হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্সটা কিসের ডিফারেন্স? র্যাঙ্কের ডিফারেন্স। এখানে আরেকটু বলে রাখি যে এই যে র্যাঙ্ক কোরিলেশন আমরা বের করি, এটা মূলত কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে। আমি আবার বলছি, র্যাঙ্কটা আমরা করে থাকি সাধারণত কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে। কোয়ান্টিটেটিভ ডাটার ক্ষেত্রে নরমালি আমরা র্যাঙ্ক করি না। কোয়ান্টিটেটিভ ডাটার ক্ষেত্রে আমরা কার্ল পিয়ারসনের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ব্যবহার করে কোরিলেশন কোএফিশিয়েন্ট বের করে থাকি। কিন্তু যখন আমাদের কোয়ালিটেটিভ ডাটা পাওয়া যায় না, কোয়ান্টিটেটিভ ডাটা থাকে না, কোয়ালিটেটিভ ডাটা নিয়ে কাজ করতে হয়, তখন আমরা স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশনটাকে ব্যবহার করে থাকি। তো এইখানে ফর্মুলা যাই হোক না কেন, কোরিলেশন কোএফিশিয়েন্টের যে মান বা যে রেঞ্জ কিন্তু সেমই থাকে, -1 থেকে 1 এর মধ্যেই থাকে, এটা চেঞ্জ হয় না। এবং মানগুলো কিরকম হতে পারে সেটা আমরা দেখি। এখানে এই চিত্রটা যদি আমরা দেখি, এখানে একটা চিত্র দেখা যাচ্ছে যে আর এর মান তোমার -1 থেকে 1, এবং এটাকে কত বা কিভাবে বলতে পারি সেই জিনিসটা এখানে দেয়া আছে, দেখতে পাচ্ছ সবাই? জেপিজি ইমেজ ফাইলে দেখা যাচ্ছে? আচ্ছা, কথা কি এখন ঠিক আছে নাকি কেটে কেটে আসতেছে? কথা কি ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো, এখানে আমরা বলেছিলাম যে আর আমার -1 হলে পারফেক্ট নেগেটিভ, আর যদি -1 থেকে -0.8 এর মধ্যে থাকে হায়ার ডিগ্রি অফ নেগেটিভ, মানে নেগেটিভ গুলো আগে লিখেছি। এরপরে -0.8 থেকে -0.2 হচ্ছে মডারেট, -0.2 থেকে 0 পর্যন্ত হচ্ছে লোয়ার, 0 হচ্ছে 0 যদি হয় তাহলে 0, 0 থেকে 0.2 পর্যন্ত লোয়ার ডিগ্রি অফ পজিটিভ, এরপরে হচ্ছে মডারেট, হায়ার, পারফেক্ট পজিটিভ। তো দুইটার ক্ষেত্রে দুইটা বলতে এখানে তোমার কোরিলেশন কোএফিশিয়েন্ট যেটা কার্ল পিয়ারসনের ফর্মুলা দিয়ে আমরা ব্যবহার বের করে থাকি সেটা, এবং আমাদের যে র্যাঙ্ক কোরিলেশন আছে স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন, সেটার ক্ষেত্রে আমরা এই একই মেথডোলজি বা একই রেঞ্জ আমরা ব্যবহার করে কমেন্টস করব। আমাদেরকে শুধু যদি কোরিলেশন বের করতে বলে আমরা বের করব, এবং পাশাপাশি কমেন্টসটা লিখতে হবে, কারণ আমরা কোরিলেশনটা বের করলাম সেটা দ্বারা কি মিন করছে বা কি বুঝতে পারছি সেটা না লিখলে কিন্তু ইনকমপ্লিট থেকে যায়। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই কমেন্টসটা লিখবো, এবং কমেন্টসটা লিখতে গেলে এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে, কারণ ভ্যালুটা কত সেটার উপরে নির্ভর করবে আমাদের রিলেশনশিপটা কেমন। ঠিক আছে, এই জন্য আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আসা যাক র্যাঙ্ক রিলেশন কিভাবে বের করতে হয়। দেখো, এখানে প্রথমে একটা উদাহরণ দেয়া আছে, র্যাঙ্ক অলরেডি দেয়া আছে, র্যাঙ্ক বাই ম্যানেজার 1, র্যাঙ্ক বাই ম্যানেজার 2, এরকম যদি দেয়া থাকে তাহলে খুবই সহজ, ঝামেলা কম, একেবারে ঝামেলা নাই। আমরা জাস্ট দুইটা কলাম করব,
ম্যানেজার 1 এর জন্য একটা, ম্যানেজার 2 এর জন্য একটা, এবং ডিফারেন্স নিব। ডিফারেন্স নিয়ে সেটাকে ডি স্কয়ার করে শেষ। আমি একটু দেখাই আমাদের যে উদাহরণটা দেয়া আছে এখানে। এইখানে দেখো চিত্রটা, দেখো R1 R2, R1 মানে র্যাঙ্ক 1, R2 মানে র্যাঙ্ক 2, এবং ডি স্কয়ারটা কিভাবে বের করেছি এখান থেকে? R1 মাইনাস R2 এর হোল স্কয়ার, ভিতরে মাইনাস থাকুক প্লাস থাকুক যাই থাকুক না কেন, স্কয়ার যেহেতু আছে প্লাস হয়ে যাবে, এবং এটা একটা সামেশন আমরা বের করব। ফাইনালি সামেশন বের করে আমাদের যে ফর্মুলা আছে স্পেয়ারম্যান র্যাঙ্ক রিলেশন সেখানে বসাই দিব। খুবই সহজ। এখন বিপত্তিটা হচ্ছে অন্য জায়গায়, সেটা কোথায় সেটা আমরা একটু বলি। বিপত্তিটা হচ্ছে তোমার যখন এরকম থাকে, যেমন তোমাকে বলে দিয়েছে এখানে যেটা টেস্টের কথা বলা হচ্ছে প্রিলিমিনারি সেকেন্ড এক্সাম বলে, আর একটা হচ্ছে ফাইনাল টেস্ট। এই দুটো ডাটা কিন্তু কোয়ান্টিটেটিভ ডাটা, ঠিক আছে? এখন এইখান থেকে র্যাঙ্ক বের করতে বলো। তো যদি বের করতে বলে আমাদের বের করতে হবে, বের করা হচ্ছে সেটা হচ্ছে ফ্যাক্ট। আমাদের র্যাঙ্ক করতে হবে। র্যাঙ্কটা কিভাবে করবো? র্যাঙ্ক করতে হবে আমাদের এই ছোট থেকে বড় র্যাঙ্ক দিতে হবে, বড় থেকে ছোট দিতে হবে। ছোট র্যাঙ্ক দেই, ফাইনাল টেস্টেও ছোট থেকে বড় র্যাঙ্ক হবে। আর যদি প্রাইমারি টেস্টে আমি বড় থেকে ছোট র্যাঙ্ক দেই, ফাইনাল টেস্টে বড় থেকে ছোট র্যাঙ্ক দিতে হবে। এখন র্যাঙ্কটা কিভাবে দিল সেটা হচ্ছে বিষয়। দেখো এই প্রাইমারি টেস্টের সবচেয়ে ছোট র্যাঙ্ক আমরা ছোট থেকে বড় র্যাঙ্ক করি, ছোট ভ্যালু কোনটা? প্রাইমারি টেস্টের ক্ষেত্রে ছোট ভ্যালুটা যদি করি তাহলে লেখা যায় যে ছোট ভ্যালু বা কম হচ্ছে 50, এটাকে র্যাঙ্ক হবে 1। তার মানে এই 50 এর জায়গায় এটা কিন্তু ডাটা কয়টা? 3 4 5 6 8 9 10টা ডাটা। তাহলে এই 50 এর জায়গায় এখানে র্যাঙ্ক দিতে হবে, সরি এখানে র্যাঙ্ক দিতে হবে 1 যদি ছোট থেকে বড় করি। আর উল্টাটা করি, বড় থেকে ছোট হবে, বড় সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু যেটা বড় ভ্যালুকে সেখানে র্যাঙ্ক দিতে হবে 1, ছোট ভ্যালুটাকে র্যাঙ্ক দিতে হবে 10, ঠিক আছে? তো একটা একটা বলি, ছোট থেকে বড় র্যাঙ্ক 50 র্যাঙ্ক 1, 50 র্যাঙ্ক 2, 50 র্যাঙ্ক 3, 71 র্যাঙ্ক 4। এবার এই জন্য উল্টা দিক থেকে 5 6 7 8 9 10 র্যাঙ্ক করতে হবে। ফাইনাল টেস্টটা কিন্তু সিরিয়ালি নেই, ফাইনাল টেস্টে এলোমেলো ভাবে আছে। দেখো ফাইনাল টেস্টের সবচেয়ে ছোট ভ্যালু কত? তোমরা বলো দেখি একটু। ফাইনাল টেস্টের সবচেয়ে কম ভ্যালু কত আছে? 37 কত? 37 37। অর্থাৎ 37 কে দিতে হবে কিন্তু ছোট থেকে বড় র্যাঙ্ক করি 37 এর পজিশনে এখানে কলাম 37 বরাবর আমি র্যাঙ্ক 1। এর পরবর্তী ভ্যালু কত? 37 এর পরে পরবর্তী ভ্যালু এখানে আছে 52 আছে। 52 এর জায়গায় লিখতে হবে র্যাঙ্ক 2। এইভাবে পজিশন ওয়াইজ র্যাঙ্ক গুলোকে বসাইতে হবে, এবং র্যাঙ্কটা সিরিয়ালি নট নেসেসারি 1 2 3 4 5 সেটা সিরিয়ালি হইতে হবে, মানে বরাবর হইতে হবে, নট নেসেসারি। র্যাঙ্ক তুমি সেটা পাওয়া যায় সে বরাবর তুমি লিখে যাবা। এরপরে হচ্ছে পরবর্তী কাজ। পরবর্তী কাজ কি? এই চিত্রের মতো র্যাঙ্ক গুলো বসানোর পরে তুমি জাস্ট ডিফারেন্স করে ফেলবা। ডিফারেন্সটা পাওয়া যাবে করে সেটা বসাই দিবা, কাজ শেষ। এবং সেখান থেকে রোয়ের মান পেয়ে যাবা, এবং 10 এর মান হবে নাম্বার অফ এখানে যে, ঠিক আছে? এরপরে র্যাঙ্ক কোয়েশ্চেনের যে প্রবলেমটা ছিল, যা প্রবলেম ছিল সেটা বুঝতে পেরেছো। ওকে, তারপরে যদি আর কোনো প্রবলেম থেকে থাকে সেটা বলতে পারবো আপনি। এখানে প্রবলেম তাহলে আমরা আবার আলোচনা করতে পারবো, আলোচনা করবো আবার। আর যদি প্রবলেম না থাকে সেক্ষেত্রে আমরা আমাদের পরবর্তী যে আলোচনা রিগ্রেশন
দেখো রিগ্রেশনের ক্ষেত্রে আমরা বলেছি যে সিম্পল রিগ্রেশনটা আমরা আলোচনা করব। সিম্পল রিগ্রেশনের বিষয়টা হচ্ছে যে দুইটা চলকের মধ্যে সম্পর্ক থাকবে। একটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন চলক, যেটা ইকুয়েশনের ডান পাশে থাকবে, আর একটা হবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা অধীন চলক, যেটা ইকুয়েশন বা পাশে থাকবে। ওকে, তাহলে দুই ভাবেই করা যায়। যদি তুমি এক্স কে স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ভাবে লিখবো, তখন লেখা যাবে, লিখেছি দেখো y + a + bx। আবার আমি চাইলে y কে স্বাধীন ধরতে পারি, এটা আমার ইচ্ছা। বুঝে আমরা ধরতে পারি ইচ্ছা মতো। y কে যদি স্বাধীন ধরে এটাকে ডান পাশে লিখতে হবে, এবং তখন x হয়ে যাবে অধীন বা ডিপেন্ডেন্ট, y থাকবে ইন্ডিপেন্ডেন্ট। তখন হবে x = c + dy। ঠিক আছে, আর হচ্ছে a b c d, এটা লেখার উদ্দেশ্য হচ্ছে পার্থক্যটা বোঝানোর জন্য। যখন এটাকে স্বাধীন ধরবে তখন a b ইউজ করবে, আর যখন y টাকে স্বাধীন ধরবে তখন c d ইউজ করবে। তাহলে তোমাদের কনফিউশনটা থাকবে না। একটা জিনিস খেয়াল করে রাখো, এখানে রিগ্রেশন মডেল আমরা লিখেছি x, এখানে দুটা, একটা হচ্ছে কোএফিশিয়েন্ট b আর একটা হচ্ছে ইন্টারসেপ্ট a। কোএফিশিয়েন্ট কিভাবে বের করতে হয় এটা আমরা দেখি। summation x - x bar into y - y bar divided by summation x - x bar whole square। তো এইটা সিম্পলিফাই করে আমরা পাশে লিখেছি b to summation x y minus summation x summation y by n divided by summation x square minus summation x whole square by n। ঠিক আছে, একইভাবে এই মানটা বের করা যায় কিভাবে? a equals হচ্ছে y bar minus dx bar, যেখানে a equals হচ্ছে summation y by n minus b into summation x by n। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তোমার এর মানটা যখন বের করবা, ইন্টারসেপ্টর যখন বের করবা, তখন বিটাকে ক্যালকুলেট করে নিতে হবে। ঠিক আছে, বিটাকে ক্যালকুলেট করে নিয়ে বা কোএফিশিয়েন্টকে ক্যালকুলেট করে নিয়ে তারপর হচ্ছে সেটা মান বসিয়ে, সেটার মান বসিয়ে তুমি ইন্টারসেপ্টরকে বের করতে পারবে বা বের করা যাবে। একইভাবে যদি উল্টাটা ধরি, আমি ওয়াইটাকে যদি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ধরে এক্স টাকে ডিপেন্ডেন্ট ধরি, তখন ঠিক একই রকম সি ডি হচ্ছে কোএফিশিয়েন্ট, সি হচ্ছে ইন্টারসেপ্ট, ডি এর ফর্মুলা হবে summation x - x bar into y - y bar by summation y - y bar হলো স্কয়ার। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যখন x চলক ইন্ডিপেন্ডেন্ট, তখন কোএফিশিয়েন্ট বের করার জন্য b এর ফর্মুলাতে দেখো x নিচে লেখা হয়েছে। আবার যখন তোমার y চলক ইন্ডিপেন্ডেন্ট, আমরা পরবর্তী মডেলে ধরেছি, তখন কিন্তু তোমার y চলকটাকে আমরা নিচে লিখেছি, y চলকের যে কোয়ান্টিটি সেটা নিচে লিখেছি d এর ক্ষেত্রে সামেশন y - y বার হোল স্কয়ার। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, তাহলে আর ভুল হবে না পরবর্তীতে। data set of selection on a product of 10 years are given below this। সেলসের কোয়ান্টিটি দেয়া আছে লাখে, প্রমোশন এক্সপেন্ডিচার কোয়ান্টিটি দেয়া আছে 1000-এ। দুটো জিনিস বের করতে বলছে, এস্টিমেট দা রিগ্রেশন ইকুয়েশন গুলো বের করতে বলছে, মানে দুইটা ইকুয়েশনই বের করতে বলছে এখানে। তোমার রিগ্রেশন ইকুয়েশন অফ y on x as well as regression equation of x on y, দুইটা আলাদা ইকুয়েশন বের করতে বলছে। এরপরে বলছে also find sales when promotion expenditure is টাকা 10,000। তোমার সেলস বের করতে হবে যখন প্রমোশনের খরচটা দেয়া আছে। আবার নাম্বার 2 তে দেয়া আছে প্রমোশন এক্সপেন্ডিচার বের করো when sales target is টাকা 20 লাখ। মানে আমার দুইটা ইকুয়েশন এমনিতেই বের করা লাগবে, বের করে দেন হচ্ছে এই দুইটা ইকুয়েশন ব্যবহার করে প্রেডিকশনটাও করতে হবে। এটার ওয়ার্কআউট করা আছে কিনা আমি একটু দেখি, এই যেখানে করা আছে, এটা নিশ্চয়ই তোমাদের ক্লাস যখন করিয়েছে তোমাদের মনে আছে। এইভাবে করে আগে এক্স এবং ওয়াই ধরে নিতে হবে, ধরে নিয়ে তারপর হচ্ছে তোমার দুটো ইকুয়েশন ফিট করবা, লিখবে এখানে, লিখে টেবিল ফর ক্যালকুলেশন লিখতে হবে।
লিখে তারপর হচ্ছে এখান থেকে মান বসিয়ে ফর্মুলা আছে সে ফর্মুলায় বসাই দিতে হবে। এই জিনিসগুলো তোমাদের কাছে আছে, এই ম্যাটেরিয়ালস গুলো তোমাদের কাছে অলরেডি আছে, এগুলো ব্যবহার করে জাস্ট অ্যান্সারটা বের করতে হবে। ঠিক আছে, না থাকলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এখানে, এটার প্লাস এটার, তাহলে তুমি এই প্রবলেমটা সলভ করতে পারবে সহজ। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটার এবং এটার, আর যাদের কাছে আছে তাদের তো অসুবিধা নাই, আছেই। এরপরে লাস্টলি যেটা দেয়া আছে কম্পেয়ার কোরিলেশন অ্যানালাইসিস উইথ রিগ্রেশন অ্যানালাইসিস। কোরিলেশনের সাথে রিগ্রেশনের যে কম্পারিজন বা ডিফারেন্স বলতে পারো, সেই ডিফারেন্সটা এখানে দেয়া আছে। এইবার বড় দেখি আমাদের টোটাল আলোচনায় যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, স্পেসিফিক প্রবলেম, সেটা আলোচনা করা যেতে পারে, অথবা বুঝতে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে সেটা আমাকে বলতে পারো। শোনা যাচ্ছে কথা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখনো কোনো প্রবলেম কি আছে কারো স্পেসিফিক? কারো কোনো প্রবলেম থাকলে বলো। আর যদি কারো কোনো প্রবলেম না থেকে থাকে তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করবো, এবং আমাদের পরীক্ষা নিতে হবে, আগেও বলেছি। পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত আমরা এখনো নেই। আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে তোমাদের এই লেভেলে 4টা ডিপার্টমেন্ট আমরা পড়াচ্ছি, এই কোর্সটা আছে 4টা ডিপার্টমেন্টে। তোমাদের এখানে 2টা ডিপার্টমেন্ট আছে, ম্যানেজমেন্ট আর হচ্ছে এনভায়রনমেন্ট, আর 2টা ডিপার্টমেন্ট আছে তোমার ইয়ার্ন, ফেব্রিক। তো ওই 2টা ডিপার্টমেন্টের সাথে ক্লাস শেষ করে একসাথে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে একসাথে পরীক্ষা নিতে চাই। আমার পরীক্ষাটা বিশেষ করে 4টা ডিপার্টমেন্ট একসাথে আমি নিতে চাই। তো এখনো পরীক্ষা পদ্ধতি আমরা সেভাবে করে আলোচনা করিনি, তবে মোস্ট প্রবাবলি অনলাইনে যদি হয় সেক্ষেত্রে এমসিকিউ হওয়ার সম্ভাবনাটা বেশি। এমসিকিউ পরীক্ষা হবে, এবং যদি অন্য কোনো নির্দেশনা থাকে, যেমন 1-1-এ যেটা হয়েছে যে ভাইবা নিয়েছে, তো সেটাও আমরা জানিয়ে দেবো তোমাদেরকে কোন পদ্ধতিতে পরীক্ষাটা নিব। তো এখন পর্যন্ত যেটা বুঝতেছি, যদি আমি পরীক্ষা নেই তাহলে এমসিকিউ পদ্ধতিতে নিব অনলাইনে যদি নেই। আর যদি ক্যাম্পাস খুলে যায় অতি সত্বর, সেক্ষেত্রে তো আমরা ম্যানুয়ালি যেভাবে আগে নিয়েছি ফিজিক্যালি সেভাবে নিব। আদারওয়াইজ অনলাইনে নিলে তোমার এমসিকিউ পদ্ধতিতে নেওয়ার চান্স বেশি। অবশ্যই সেটা তোমাদেরকে বলে দিব আগে যে এই পদ্ধতিতে নিচ্ছি। তোমাদের কাজ হচ্ছে তোমরা প্রিপারেশন নিতে থাকবে একদম ফাইনালের জন্য, পাশাপাশি ক্লাস টেস্টের জন্য বা সিটির জন্য যেটা করবে যে লেকচারটা খুব ভালোভাবে পড়বে, লেকচারের বিষয়গুলো সবগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। যদি বুঝতে পারো পুরোটুকুই বা ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে এমসিকিউ যেখান থেকে করি না কেন তোমরা বুঝতে বা পারতে অসুবিধা হবে না। ঠিক আছে, তো আশা করি কারো সমস্যা হবে না। তোমরা যেহেতু অলরেডি অনলাইনে পরীক্ষা দিয়েছো, দিয়ে অভ্যস্ত, বিষয়গুলোর সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে অলরেডি, তো নতুন করে আর কিছু বলার নাই এই পদ্ধতি সম্পর্কে। তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই কন্ট্যাক্ট করবে, আমার ফোন বা ইমেইল নাম্বার যে দেওয়া আছে। তো আর যদি যদি কারো কোনো কোনো বক্তব্য বা বলার কিছু না থাকে সেক্ষেত্রে রিভিউ ক্লাসটা আমি আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। স্যার সিটি এক্সাম কি স্যার 10 মার্কের হবে না স্যার 5 মার্ক করে দুইটা হবে স্যার? সিটি তোমাদের নতুন যে পদ্ধতি সেখানে 10-10-8 এরকম মনে হয়। সেক্ষেত্রে যদি 2টা নেই
যেমন আমি একটা আর রাব্বি স্যার যদি একটা না, তাহলে 10-10 করে হবে, এরকমই হওয়ার কথা। মানে 72 আর 28 তো 8 মানে মার্কস স্যার হচ্ছে অ্যাটেন্ডেন্সে। আটটা স্যার একবারে মানে 10 মার্ক নেবেন স্যার। আগে তো স্যার আমাদের স্যার মানে 5 মার্ক করে সিটি হইতো তো স্যার। এখন কি হ্যাঁ, স্যার আপনি আপনারা দুইটা একসাথে নেবেন নাকি আপনি আপনারটা আলাদা আলাদা নেবেন? 5 মার্কস করে কিভাবে হতো? 5 মার্কস করে কি 4টা পরীক্ষা হতো এরকম কিছু? জি স্যার, আমাদের অল্প অল্প সিলেবাস দিয়ে স্যার টোটাল 4টা সিটি হইতো স্যার। একটা করছে? জি স্যার, একটা কোর্সে 4টা মানে এই স্যার এই কোর্সে 2টা হইতো, ওই কোর্সে মানে এই পার্ট এর 2টা হইতো, পার্ট 2 এর 2টা হইতো স্যার, এভাবে। আচ্ছা আচ্ছা, এটা বোধহয় চেঞ্জ হয়েছে এখন। ও তোমাদের তো, তোমরা তো ওই 4টা দিয়ে আসছো, 46 থেকে বোধহয় 2টা করছে ক্লাস টেস্ট। এখন তোমাদের ক্ষেত্রে কি হবে সেটা অবশ্যই আমরা আলোচনা করে নিব। দেখি অনলাইনের ক্ষেত্রে 4টা নেওয়ার সুযোগ না থাকলে হয়তো 2টা নিব, বা যদি 4টা নিতে বলে 4টা নিব। সেটা আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব। হুম, আমার মনে হয় না অনলাইনে মানে এখন 4টা ওইভাবে নেওয়া হবে। মোস্ট প্রবাবলি 2টা দিতে পারি আর কি, 2 জন 2টা, আমার পার্টে একটা, রাব্বি স্যার পার্টে একটা। তারপরে যদি আমাদের নির্দেশনা থাকে যে না, যেহেতু আমরা অবশ্যই বা সিলেবাস ঠিক করে তারপরে এলবো, তোমরা পুরোটাই প্রিপারেশন নিতে থাকতে হবে না। ওকে, আর আর আছে? স্যার লাস্ট লেকচারে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে স্যার আমি কোশ্চেন ব্যাংক সলভ করার সময় দেখেছিলাম যে স্যার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের পর বলা থাকে যে কোনো একটা সুইটেবল গ্রাফ দিয়ে মানে যেটা সুইটেবল গ্রাফ ওটা দিয়ে হচ্ছে যেন আমি এক্সপ্লেইন করি। তো স্যার এক্ষেত্রে সুইটেবল গ্রাফ কোনটা আমি কিভাবে বুঝবো? মানে স্যার আমরা তো অনেক গ্রাফই করেছি, হিস্টোগ্রাম ছিল, অজিভ কার্ভ ছিল, তারপর স্যার ফ্রিকোয়েন্সি পলিগন ছিল। স্যার এই ক্ষেত্রে আমি মানে কোনটা সুইটেবল কিভাবে বুঝবো? আচ্ছা, ভালো কোশ্চেন। সুইটেবল গ্রাফ এখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের জন্য তোমার সুইটেবল গ্রাফ যদি বলি আমি, তাহলে হিস্টোগ্রামটাই হচ্ছে সুইটেবল হয়। বাট এখানে একটা বিষয় আছে, তোমাকে গ্রাফ দিয়ে যদি মেডিয়ান বের করতে বলে, মেডিয়ান, তখন কিন্তু অজিব কার্ভটা সুইটেবল। কারণ হিস্টোগ্রাম দিয়ে তোমার মেডিয়ান বের করা যায় না। আমরা একটা দেখেছি মেডিয়ান যখন বের করেছি, যদি মেডিয়ান বের করতে বলে তখন অজিব কার্ভ করতে হবে। আর যদি তোমাকে ওইখান থেকে যদি মোড বের করতে বলে, প্রচুরক বা মোড, তখন হিস্টোগ্রামটা সুইটেবল। ঠিক আছে, এই কথাগুলো যদি উল্লেখ থাকে, যেমন তুমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করছো, সেখান থেকে তোমাকে গ্রাফের মাধ্যমে মিডিয়ান বের করতে বললো, তো গ্রাফের মাধ্যমে মিডিয়ান বের করতে গেলে অবশ্যই অজিব কার্ভ করতে হবে, এছাড়া উপায় নাই। আবার গ্রাফের মাধ্যমে যদি তোমাকে মোড বের করতে গেলে অবশ্যই হিস্টোগ্রাম করতে হবে, এছাড়া উপায় নাই। আর যদি এগুলো কোনো কিছু উল্লেখ না থাকে, শুধু বলে যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করো বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ক্যালকুলেট করো, এরপরে তুমি গ্রাফের মাধ্যমে উপস্থাপন করো, তো সেক্ষেত্রে তোমার ফ্রিডম আছে, তুমি চাইলে সেটাকে হিস্টোগ্রাম দিয়ে উপস্থাপন করতে পারো, চাইলে সেটাকে পলিগন দিয়ে উপস্থাপন করতে পারো। তবে হিস্টোগ্রামটা হচ্ছে বেটার, এক্ষেত্রে হিস্টোগ্রামটা বেটার যদি কোনো নির্দেশনা না থাকে। আর যদি নির্দেশ করে দেয়, যেটা বললাম যে তোমাকে যদি গ্রাফ থেকে মোড বের করতে বলে তাহলে হিস্টোগ্রাম আঁকতে হবে, আর যদি মিডিয়ান বের করতে বলে তাহলে অজিব কার্ভ আঁকতে হবে। আশা করি উত্তরটা পেয়েছো। জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝছি স্যার। ওকে, আর আর কোনো কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, আর যদি আপাতত আর কোনো জিজ্ঞাসা না থাকে, তাহলে আমরা আজকে ক্লাস শেষ করব। এবং তারপরেও যদি পড়তে গিয়ে কোথাও কোনো অসুবিধা হয় কারো, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবে। আশা করি তোমাদের প্রবলেম গুলো সলভ করে দেওয়ার হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই শুভকামনায়, আল্লাহ হাফেজ।